হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। প্রতিদিনের নেই আজকেও আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকেই জানো যে স্যার তোমাদের সাথে প্রশ্নবিচিত্রার যে কোশ্চেন সলিউশন সেগুলো করাতে শুরু করেছে, এবং আমরা গতদিন এই ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এই চ্যাপ্টারের বেশ কিছুগুলো কোয়েশ্চেন সলিউশন করেছিলাম। আজকে তার নেক্সট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তাই তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে কোয়েশ্চেনগুলোকে লিপিবদ্ধ করবে, এবং যারা চ্যানেলে নতুন হয়ে রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবে। চলো আজকে আমরা নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। নেক্সট কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে 15 দাগের কোয়েশ্চেন। সেখান থেকে আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সলিউশন করব। তোমরা এই পুরো ভিডিওগুলো, যতগুলো ভিডিও আমি আপলোড করব এই প্রশ্নবিচিত্রার সলিউশনের উপরে, সম্পূর্ণ ভিডিওগুলো যদি তোমরা কমপ্লিটলি ভাবে সলভ করে রাখো বা দেখে রাখো, তাহলে তোমাদের পরীক্ষা একেবারে ফুল অ্যান্ড ফাইনাল ভালো বেরিয়ে আসবে। তো চলো শুরু করি আমরা। তো দেখো, আমাদের 15 দাগের কোয়েশ্চেনে রয়েছে যে প্রদত্ত উপায়ে 1 ওহম ও 2 ওহম রোধ দ্বারা একটি অসীম বর্তনী গঠন করা হলো। নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত 6 ভোল্ট বিভবের একটি ব্যাটারিকে এ ও বি বিন্দুর মধ্যে লাগানো হয়েছে। এ ও বি বিন্দুর মধ্যে কার্যকরী রোধের মান কত? এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত ভালো কোয়েশ্চেন, অর্থাৎ এগুলোকে বলা হয় ইনফাইনিট ল্যাডার সার্কিট। কি বলে বলো তো? ইনফাইনিট ল্যাডার সার্কিট। এর ক্ষেত্রে আমরা বার করব তুল্য রোধের মান কত হবে। আবার এই টাইপসের কোয়েশ্চেনে কারেন্টও বের করতে দিতে পারে ওরা। দেখো, আমি সার্কিটটা তোমাদের একটু এঁকে দিচ্ছি। পনেরো দাগের কোয়েশ্চেনে দিয়েছে টু ওহম, এবং এটা হচ্ছে তোমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে তোমাদের বি পয়েন্ট, আর এর মধ্যে ওরা একটা কি করেছে, কোষ লাগিয়ে দিয়েছে 6 ভোল্ট। এই কোয়েশ্চেনটা দুটো প্রসেস ওরা দিতে পারে। ওরা চেয়েছে এ ও বি বিন্দুর মধ্যে কার্যকরী রোধের মান কত হবে, মানে তুল্য রোধের মান কত হবে। দেখো, এই টাইপসের কোয়েশ্চেনকে বলা হয় ল্যাডার ইনফাইনিট সার্কিট। এটাকে বলা হয় কি? ল্যাডার ইনফাইনিট সার্কিট। তো এইরকম যখন আমরা কোয়েশ্চেন পেয়ে যাব, তখন এইরকম কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাকে ওরা এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে চাইতে পারে। আবার বলতে পারে যে এই টোটাল সার্কিটের কারেন্ট কত হবে তুমি বের করো। তাহলে বিভবের মান তো দিয়েছে, তাহলে তুল্য রোধের মান যদি বের করতে পারি তাহলে কারেন্ট আমরা বের করতে পারবো, কারণ কারেন্ট ইকুয়ালস টু ভি বাই আর। এই সমস্ত ল্যাডার সার্কিটের ক্ষেত্রে ইনফাইনিট সার্কিট ওরা যেহেতু বলেছে এইরকম কোর্সটা যেতে 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 ইনফাইনিট পর্যন্ত কোর্সটা কিন্তু রয়েছে, তাহলে তুমি কি করবে? দেখো, আমরা ধরে নিচ্ছি, আমরা কি করব বলে নাও তো। ধরে নিচ্ছি যে এখান থেকে তুমি ক্যালকুলেশনটা দেখো, আমরা কি করছি, এখান থেকে ইনফিনিট পর্যন্ত বা ইনফাইনিট টার্ম পর্যন্ত তুল্য রোধকে আমি ধরলাম কত বলো তো? আর ইকুইভ্যালেন্স ধরে নিলাম। তাহলে এই যে এখান থেকে শুরু করে এখানকার এই যে জাংশন পয়েন্টের পর থেকে শুরু করে, মানে 1 ওহম থেকে শুরু করে, দেখো এরকম একটা লুপের ক্ষেত্রে এইটিকে বাদ, এখান থেকে এইটুকুর মধ্যে দেখো 1 আর 2 আছে, আবার এর মধ্যে 1 আর 2 আছে, আবার এর মধ্যে 1 আর 2 আছে, এরকম চলতে 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 সেম সংখ্যক রেজিস্ট্যান্স ইনফাইনিট পর্যন্ত রয়েছে। এই ইনফাইনিট পর্যন্ত তুল্য রেজিস্ট্যান্সটাকে আমি ধরলাম কত? আর ইকুইভ্যালেন্স। এই ইনফাইনিটের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্সের সাথে এইটুকু রোধকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে তুল্য রোধের খুব একটা পার্থক্য ঘটে না। কারণ তুমি একটা এক্সাম্পল বুঝে নাও, যে একটা ইনফিনিট সংখ্যা, তার সাথে যদি সামান্য একটা সংখ্যাকে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, মানের কোনোরূপ পরিবর্তন ঘটবে না। ঠিক সেই রকমই এখান থেকে নিয়ে ইনফিনিট পর্যন্ত সার্কিটের তুল্য রোধ যদি আর ইকুইভ্যালেন্স হয়,
তার সাথে এই রোধটা আছে কি এখান থেকে শুরু করে ইনফাইনিট পর্যন্ত, তার সাথে এটা আছে প্যারালাল, যেটুকু পাবো তুল্য রোধ করে, তার সাথে এটা আছে সিরিজ, তাকে আমরা ক্যালকুলেশন করে যেটুকু পাবো, তাহলে তুল্য রোধের মানটা এর সাথে প্রায় কি হবে, সমান হবে। যেমন আমরা বলতে পারি 10 কোটি সংখ্যার সাথে 0.1 যোগ করলে মানের খুব একটা যেমন পরিবর্তন হয় না, সেখান থেকে 0.1 নিলে মানের খুব একটা পরিবর্তন একটা আহামরি হয় না, ঠিক সেরকমই কথা আমরা বলছি। তাহলে দেখো এখান থেকে শুরু করে ইনফিনিটির তুল্য রোধ যদি আর ইকুইভ্যালেন্ট হয়, তার সাথে 2 ওহমটা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এই অবধি আমরা কাজ করি। দেখো তাহলে এখান থেকে ইনফিনিটির তুল্য রোধের সাথে 2 ওহম প্যারালাল হলে তুল্য রোধের মান কত হবে, তাহলে তুল্য রোধটার মান হবে 2 ইন্টু আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই 2 প্লাস আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখন আমাদের আপাতত এইটুকু পর্যন্ত কাজ হলো, এইটুকু পর্যন্ত হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, তার সাথে এটা প্যারালাল নিলাম, তাহলে এইটুকু অবধি কাজ হয়ে গেল। এবার এইটুকুর সাথে এই রোধটা কিসে আছে বলো তো, সিরিজে আছে, মানে এখান থেকে তো আমাদের কাজ হয়ে গেছে, তাহলে ওইটুকুর সাথে এই রোধটা কিসে আছে, সিরিজে আছে, তাহলে সিরিজে করলে তুল্য রোধ পেয়ে যাব। তাহলে এই তুল্য রোধের সাথে এই রোধটাকে যোগ করলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ পেয়ে গেলাম। তাহলে অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হচ্ছে আর ড্যাশ ইকুইভ্যালেন্স সমান 1 প্লাস এইটুকু রোধটা, তাহলে 2 ইন্টু আর ইকুইভ্যালেন্স ডিভাইডেড বাই 2 প্লাস আর ইকুইভ্যালেন্স, এটা আমরা পেলাম। আর বলতে চেয়েছি আমি যে এই ইনফাইনাইট সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধের সাথে এই রোধটা প্যারালাল, যেটা পাবো তার সাথে এটা সিরিজ, তাহলেই হয়ে গেল এ আর বি বিন্দুর মধ্যে টোটাল তুল্য রোধ আর ড্যাশ ইকুইভ্যালেন্স। এই আর ড্যাশ ইকুইভ্যালেন্সটা আর ইকুইভ্যালেন্টের সাথে সমান, কারণ ইনফাইনিট সার্কিটের তুল্য রোধের সাথে এইটুকু অংশের রোধ ক্যালকুলেশন করলে টোটাল যে তুল্য রোধটা পাবো সেটা আর ইকুইভ্যালেন্টের সাথে প্রায় সমানই হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি আর ইকুইভ্যালেন্স সমান 1 প্লাস 2 ইন্টু আর ইকুইভ্যালেন্স ডিভাইডেড বাই 2 প্লাস আর ইকুইভ্যালেন্স। ক্যালকুলেশন করো জাস্ট, আর কিছু না। এবারে লসাগু হবে 2 প্লাস আর ইকুইভ্যালেন্স, এবার একবারে গুণ করে দাও, তাহলে 2 আর ইকুইভ্যালেন্স প্লাস আর ইকুইভ্যালেন্স তার স্কোয়ার ইকুয়ালস টু উপরে হবে 2 প্লাস আর ইকুইভ্যালেন্স প্লাস 2 আর ইকুইভ্যালেন্স, 2 আর ইকুইভ্যালেন্স 2 আর ইকুইভ্যালেন্স কেটে গেল, তাহলে আর ইকুইভ্যালেন্স তার স্কোয়ার, এটা এপারে আসলে মাইনাস আর ইকুইভ্যালেন্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো, তাহলে 2কে এমনভাবে ভাঙবে বিয়োগ করে এর সামনে সহগ কিছু নেই মানে 1 আছে, সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমি লিখতে পারি আর ইকুইভ্যালেন্স তার স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 আর ইকুইভ্যালেন্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, আর ইকুইভ্যালেন্স তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইকুইভ্যালেন্স মাইনাস মাইনাসে প্লাস আর ইন্টু ইকুইভ্যালেন্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। আর ইকুইভ্যালেন্স কমন নিলে পড়ে থাকে তোমাদের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্স মাইনাস 2, এখান থেকে প্লাস 1 কমন নিলে আর ইকুইভ্যালেন্স মাইনাস 2 পড়ে থাকে ইকুয়ালস টু 0। তাহলে আমরা জানি অ্যাকচুয়ালি দুটোর ব্র্যাকেট যদি কমন নিই তাহলে কি পাবো বলো তো, আর ইকুইভ্যালেন্স প্লাস 1 তার সাথে কত হচ্ছে আর ইকুইভ্যালেন্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। দুটোর ব্র্যাকেট যদি 0 হয় তাহলে হয় প্রথমটা 0 না হয় দ্বিতীয়টা 0, 0 হলে আর ইকুইভ্যালেন্ট সমান, যেহেতু -1 আসছে রোধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা চলবে না। তাহলে আমরা লিখতে পারি আর ইকুইভ্যালেন্স -2 ইকুয়ালস টু 0 হলে আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 2। তাহলে আমরা পেলাম যে টোটাল এরূপ ল্যাডার সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধের মান হচ্ছে কত বলতো, 2 ওহম। এখন দেখো তোমাদের অপশান সেটাই রাইট, ওর অপশানে কত দিয়েছে জানো, অপশান এ অ্যান্সার। এইরূপ যদি কোনো সার্কিট পাও ল্যাডার সার্কিটের ক্ষেত্রে, তাহলে তোমরা প্রথম জাংশন পয়েন্টের পরে ভেঙে দেবে, প্রথম জাংশন পয়েন্টের পরে ভেঙে দেবে, বাকিটুকুর তুল্য রোধ ধরে নিবে আর ইকুইভ্যালেন্ট, তার সাথে এইটুকু রোধকে ক্যালকুলেশন করবে, দিয়ে টোটাল এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ যেটা পাবে সেটা ইনফিনিটের তুল্য রোধের সাথে প্রায় কি হবে, সমান হবে। এইটুকুই হচ্ছে ক্যালকুলেশন। এখান থেকে তোমাকে এই সার্কিটটা থেকে ভালো কোশ্চেন থ্রো করে ওরা বলবে যে এই তুল্য বর্তনীর ক্ষেত্রে কারেন্ট কত হবে, তাহলে তুমি তুল্য রোধ পেয়ে গেলে 2 ওহম আর বিভবের মান 6, তাহলে কারেন্টের মান কত, 3 অ্যাম্পিয়ার। এটাও কোশ্চেন হতে পারে, তোমরা এটাকে খেয়াল রাখবে। নেক্সট দেখো আমরা তাহলে এই কোশ্চেনটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও।
নেক্সট তোমাদের একটা দেখো কোশ্চেন রয়েছে 16 দাগের কোশ্চেন। সেটা হচ্ছে ওরা বলছে আর রোধের একটি বর্তনীকে এন সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা হলো। কোষগুলির শ্রেণী সমান্তরালভাবে যেভাবেই যুক্ত করা হোক না কেন, উভয় ক্ষেত্রে বর্তনীর মধ্য দিয়ে সমান্তরিত প্রবাহমাত্রা হয়। প্রত্যেক কোষের অভ্যন্তরীণ রোধ আর হলে প্রদত্ত যে সম্পর্কটি সঠিক হবে। ওরা কতগুলো সম্পর্ক দিয়েছে, এক্ষেত্রে আমরা জেনে রাখবো আইএস ইকুয়ালস টু এনই বাই আর প্লাস এন আর, আইপি ইকুয়ালস টু কি প্যারালাল সমবায় কারেন্ট হচ্ছে তাহলে মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ আর প্লাস, তাহলে এক্ষেত্রে যদি আমরা এন বাই আর মানে আসবে অ্যাকচুয়ালি আর বাই এন, এটা আসবে কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মানে অভ্যন্তরীণ রোধের যে তুল্য রোধ তার ইকুয়েশন হচ্ছে আর বাই এন, বা আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে কত বলতো আর বাই এন। মানটা বসালাম আমরা, ক্যালকুলেশন করে দাও। তাহলে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস কত বলতো স্মল আর, আইপি সমান, ওরা বলেছে আইএস সমান হচ্ছে কত বলতো আইপি। আইএস এর মান এনই বাই আর প্লাস এন আর ইকুয়ালস টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস স্মল আর, এটা এটা কেটে গেল, তাহলে নিচ নিচ সমান হয়ে যাবে। আর প্লাস এন আর ইকুয়ালস টু এন আর প্লাস স্মল আর। এখান থেকে কি করবে তোমরা, এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তুমি একটা জিনিস দেখো যে আর মাইনাস এন ইন্টু আর ইকুয়ালস টু আর মাইনাস এন ইন্টু আর। আর কমন টানলে পাবে কি যে অন মাইনাস এন ইকুয়ালস টু আর কমন টানলে থাকবে অন মাইনাস এন, এটা এটা কেটে গেল, তাহলে আর ইকুয়ালস টু স্মল আর। দারুণ কোশ্চেন একেবারে, তোমরা এইটুকু কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন জেনে রাখবে যে সিরিজ বা কম্বিনেশন বা প্যারালাল কম্বিনেশন উভয় ক্ষেত্রে যদি কারেন্টটা সেম থাকে তাহলে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে অভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধের সাথে কি হতে হবে, সেম হতে হবে। তাহলে এটা আমরা পেয়ে গেছি। নেক্সট দেখো, নেক্সট 18 দাগের 17 দাগের অনুরূপ একটা কোশ্চেন আছে, সেম কোশ্চেনে দিয়েছে ওরা 17 দাগ, সরি 16 দাগ আমরা করলাম, এবার 17 দাগের কোশ্চেনে দিয়েছে যে একটি কোষের তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, এর সঙ্গে 10 ওহম এর একটি রোধ যুক্ত করলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হচ্ছে এত, কোষটির অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্টের মান কত। দেখো এই ক্ষেত্রে কোশ্চেন নাম্বার হচ্ছে 17। কি কি ডাটা দিয়েছে আগে সেই ডাটাগুলো লিখো। ওরা বলছে কোষের তড়িৎচালক বল ই এর মান হচ্ছে 2 ভোল্ট, তারপরে বলছে এর সঙ্গে 10 ওহমের একটি রোধকে যুক্ত করেছি, যে রোধটাকে যুক্ত করেছে সেটা হচ্ছে বাহ্যিক রোধ। কোশ্চেনে যদি বলা থাকে যে একটা রোধ যুক্ত করছে তাহলে সেটা বাহ্যিক রোধ, যদি অভ্যন্তরীণ রোধ বলা থাকে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেহেতু অভ্যন্তরীণ রোধ বলছে না তার মানে এটা বাহ্যিক রোধের কথা বলছে, তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে 10 ওহম। পাত দুটির মধ্যে বিভব পার্থক্য মানে ভি ইকুয়ালস টু 1.6 ভোল্ট, কোষটির অভ্যন্তরীণ রোধ মানে স্মল আর ইকুয়ালস টু জিজ্ঞাসা, আর নষ্ট ভোল্ট মানে আই স্মল আর ইকুয়ালস টু জিজ্ঞাসা। দেখো আমরা শিখে এসেছি কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্টের মধ্যে যে একটা সম্পর্ক সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর, এটাই হলো নষ্ট ভোল্ট। তাহলে আই আর ইকুয়ালস টু কি লিখতে পারি বলো তো, ই মাইনাস ভি। তাহলে তুমি দেখতে পাচ্ছ ই এর মান হচ্ছে 2 আর ভি এর মান হচ্ছে 1.6, 2 মাইনাস 1.6 অ্যান্সারটা হচ্ছে 0.4, এটা অ্যান্সার পেয়ে গেলাম। নষ্ট ভোল্টের মান এত ভোল্ট, বিভব পতনটা হচ্ছে এতটুকু। দ্বিতীয় কোশ্চেন ওর অ্যান্সার চেয়েছে আমাদের কাছে, অভ্যন্তরীণ রোধ কত হবে। তাহলে তাহলে এই নষ্ট ভোল্টের মানটা আমরা পেয়ে গেছি, তাহলে নষ্ট ভোল্টের মান পেয়ে গেছি, এবার আমাকে অভ্যন্তরীণ রোধ। অনেক স্যাররা করে কি এই নষ্ট ভোল্টকে স্মল ভি দিয়ে চিহ্নিত করে আইআর এর মান, তুমি যেভাবে করতে পারো। ওরা বলছে অভ্যন্তরীণ রোধ কত, তাহলে স্মল আর ইকুয়ালস টু এই নষ্ট ভোল্ট টোটালটা এটা ডিভাইডেড বাই আই, একই গল্প। তুমি যদি এখান থেকে বার করতে চাও তাহলে আই আর ইকুয়ালস টু যদি 0.4 হয় তাহলে আর ইকুয়ালস টু কত 0.4 ইন্টু 1/i, একই গল্প বলছে, তুমি যেটা প্রসেসে করতে পারো। তাহলে এর মান হচ্ছে কত, ভি এর মান হচ্ছে 0.4, আই এর মান কত পাবে, আই সমান আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর
তাহলে আই সমান কত বলো তো, ভি বাই আর। যেহেতু অ্যাকচুয়ালি এই যে ভিটা আমরা জানি দেখো, আমরা জানি ই সবসময় হয় কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, সেটাকে তড়িৎচালক বল বলে। আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে ভি এর মান তোমাকে কোশ্চেনে দিয়েছে যে 1.6 ডিভাইডেড বাই বাহ্যিক রেজিস্ট্যান্সটার মান বলেছে কত বলো তো, 10। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে তুমি এখানে নিচে আয়ের মানটাকে পুট করে দাও, বা তুমি এখানে লিখতে পারো, যে প্রসেস দিতে পারো। তাহলে আয়ের মান হচ্ছে 1.6 ডিভাইডেড বাই 10 সমান হচ্ছে 0.4 ইন্টু 10 বাই কত বলো তো, 1.6। দশমিক দশমিক তুলে দাও, তাহলে তোমার কত হচ্ছে, 4 10 40 ডিভাইডেড বাই কত হচ্ছে 16। তার মানে এটাকে যদি তুমি ভাগ করো, তাহলে 16 দুনা 32, 2.5 পাবে অ্যান্সার। 2.5 অ্যাম্পিয়ার এতটা, সরি ওহম, 2.5 ওহম এতটা অ্যান্সার পেলে। তাহলে অভ্যন্তরীণ রোধের মান পেয়ে গেছো। অভ্যন্তরীণ রোধের মান এটা, আর নষ্ট ভোল্টের মান হচ্ছে এটা। এটা হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেনটা ভালো। দেখো তোমরা কি করবে কোয়েশ্চেনটার মধ্যে, ওরা চেয়েছে সবসময়ের জন্য জেনে রাখবা যে কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বলতে কোষের তড়িৎচালক বলকে বোঝানো হয়, আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ বলতে ভি এর মানকে বোঝানো হয়। যেহেতু আমরা এখানে দেখলাম ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইকুয়ালস টু কত, ভি বাই আর, তাই না? সেটাই আমরা করেছি। নেক্সট দেখো যে 17 দাগের অনুরূপ একটা কোশ্চেন আছে। অনুরূপ কোশ্চেনটা তোমরা ইজিলি ভাবে পারবে। অনুরূপ কোশ্চেনে দিয়েছে দেখো যে 2.1 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষকে 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, রোধের মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহিত হলে অভ্যন্তরীণ রোধ কত। এখানে ডিরেক্টলি তোমাকে বের করতে বলেছে, ওরা যেটা বের করতে বলেছে যে অনুরূপ কোশ্চেনটাতে বের করতে বলেছে ই এর মান হচ্ছে কত, 2.1 ভোল্ট। ই এর মান হচ্ছে 2.1, ক্যাপিটাল আর এর মান হচ্ছে তোমাকে দিয়ে দিয়েছে 10 ওহম, ক্যাপিটাল আর 10 ওহম। এর মধ্য দিয়ে কারেন্ট আই ইকুয়ালস টু হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার্স। অভ্যন্তরীণ রোধ কত, তাহলে আমাকে একটা সূত্র জানি, আই ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ। এই ইকুয়েশনে মান বসিয়ে তোমরা স্মল আর এর মানটা কিন্তু ক্যালকুলেশন করে নেবে। নেক্সট দেখো যে 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে আমরা যদি দেখতে চাই, খুব ভালো কোশ্চেন 18 দাগ কোশ্চেনটা। অনুরূপে সেম কোশ্চেন রয়েছে, আমরা 18 দাগটা করাচ্ছি, অনুরূপটা তোমরা নিজে থেকে করতে পারবে। তাহলে দেখো 18 দাগটা আমরা কি করে করাচ্ছি সেটা তোমরা দেখে নিতে পারবে। 18 দাগের কোশ্চেনে দিয়েছে তোমাকে দেখো, চিত্রে প্রদর্শিত তড়িৎ বর্তনীতে E1 ও E2 কোষের তড়িৎচালক বল যথাক্রমে 4 ভোল্ট 8 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 আর 1 ওহম, আর এত এত রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ও প্রান্তীয় বিভব প্রভেদ, কেমন কথা বললো জানো, হ্যাঁ 0.1 ভোল্ট সব কিছু দিয়েছে, আর 4.5 6 এবং 3 এবং 4.5 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ও প্রান্তীয় বিভব প্রভেদ বের করতে বলেছে। বাপরে অনেকটি করে অ্যান্সার হবে। তাহলে প্রান্তীয় বিভব প্রভেদ আর আমাদেরকে অ্যান্সার জানতে চেয়েছে, তার মানে 3টে আর 2টো, 5টা অ্যান্সার হবে। তোমাদেরকে আমি প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে করবে, তোমরা দেখো 18 দাগের কোয়েশ্চেনে 5টা অ্যান্সার হবে, তো অনেক বড় হবে, লেন্দি কোয়েশ্চেন। প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, একটু জাস্ট দেখো। এটা হচ্ছে 6 ওহম, তার সাথে এটা হচ্ছে 3 ওহম, নাম দিয়েছে ওরা, দিতে পারে, এটা বি এটা সি, এটা নাম দিয়েছে, দরকার নেই আমাদের নাম দাও। 4.5 ওহম। আর এটা বলেছে E1, এটা বলেছে E2। ওরা কোয়েশ্চেনে বলে দিয়েছে E1 E2 কোষের তড়িৎচালক বল 4 আর 8, এটার হচ্ছে 4 ভোল্ট, এটার হচ্ছে 8 ভোল্ট। এবং ওরা বলেছে এদের অভ্যন্তরীণ রোধ 0.5 আর 1, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম, শুধুমাত্র 1 ওহম দিয়েছে। তাহলে দেখো এবার ওরা বলেছে যে প্রত্যেকটার মধ্য দিয়ে প্রান্তীয় বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা কত। তোমরা যে কাজটা করবে, আমার কাছে প্রশ্ন হচ্ছে, দেখো এই রোধটা, এই দুটো রোধ হচ্ছে প্যারালাল, তাদের তুল্য রোধ বের করব, যেটা পাবো এর সাথে সিরিজ, তার সাথে এই অভ্যন্তরীণ রোধ দুটো সিরিজে রয়েছে, তুল্য রোধ বার করবে এবং তুল্য তড়িৎচালক বল। দেখো একটু আমি হিন্টস দিচ্ছি,
তুল্য তড়িৎচালক বল ই ইকুইভ্যালেন্স, যেহেতু কোষ দুটোকে ভুল করে লাগানো আছে, কারণ যদি দুটো কোষের তড়িৎদ্বারগুলো সেম সেম তড়িৎদ্বার যদি লাগানো থাকে সেটাকে বলা হয় রং প্রসেস, আর যদি একটার পজিটিভের সাথে একটা নেগেটিভ লাগানো থাকে তাহলে সেটাকে বলা হয় রাইট প্রসেস। যেহেতু এই ক্ষেত্রে একটার পজিটিভের সাথে আরেকটার পজিটিভ লেগে আছে মানে রং প্রসেস। রং প্রসেসের তুল্য তড়িৎচালক বল হয় তড়িৎচালক বলের বিয়োগ, বিয়োগ বলতে বেশি থেকে কমটা বাদ, তাহলে 8 - 4 হচ্ছে 4 ভোল্ট। তুল্য তড়িৎচালক বল পেয়ে গেছো। এখন তোমাকে টোটাল বের করতে হবে কি বলতো, আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটো রোধ আছে প্যারালালে, তাহলে প্যারালালে যদি তুল্য রোধ বের করো তাহলে কত হবে, 3 × 6/9, রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল, তাহলে 18/9 সমান হচ্ছে 2 ওহম। 2 ওহমের সাথে 4.5 ওহম কিসে আছে, সিরিজে আছে, তাহলে 2 + 4.5 সিরিজে, তার সাথে এই কোষ এই দুটো রোধের তুল্য রোধের সাথে এটা 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 সিরিজে আছে মানে অভ্যন্তরীণ রোধগুলো, তাহলে 4.5 + 0.5 প্লাস তাহলে কত বলো 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ 4.5 আর 0.5 মানে কত হলো 5, তাহলে 4.5 আর 0.5 মানে 5, 5 আর 2 7 আর 1 8, তাহলে তুল্য রোধ তুমি কত পেলে বলো তো, টোটাল আর ইকুইভ্যালেন্স পেলে 8 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান তাহলে তোমার কত হলো 8 ওহম। এখন তাহলে মোট কারেন্ট কত, তাহলে মোট কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ, তাহলে হচ্ছে 8 সমান তাহলে কত হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, বা তুমি 1/2 লিখতে পারো, 1/2 রাখো সুবিধে হবে, তাহলে 1/2 অ্যাম্পিয়ার, এটা হলো টোটাল কারেন্ট। এখন ওরা বলতে চেয়েছে দেখো যে তোমার 4.5 এর মধ্য দিয়ে কতটা কারেন্ট গেছে, তুমি একটা অপশন মিলে যাবে তোমার, দেখো যে 4.5 এর মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, এ নাম্বার অপশানে একটা মিলে গেছে। বি নাম্বার অপশন ট্রাই করব, বলছে এর মধ্য দিয়ে কতটা কারেন্ট বা এর মধ্য দিয়ে কতটা কারেন্ট গেল, তো ধরে নিচ্ছি এই কোষ যে মূল কারেন্টটা পাঠালো, মূল কারেন্ট যেহেতু এর ভোল্ট বেশি মানে এ কারেন্ট পাঠাবে, এটা দিয়ে কারেন্ট আসবে, তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্টটা গেছে সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এখানে এসে কারেন্টটা ভাগ হয়ে গেল, তাহলে এই লাইনে চলে গেল I1, এই লাইনে চলে গেল I2। তাহলে আমরা I1 কি করে বের করে দেখো, I1 = মূল প্রবাহ ইন্টু অপোজিট লাইনের রোধ 6 ডিভাইডেড বাই দুটি লাইনের রোধের সমষ্টি 9। তাহলে I এর মানটা কত বলো, I এর মান তো হচ্ছে 1/2 ইন্টু তাহলে কত 6/9, তাহলে 2 দিয়ে কাটলে 3, তাহলে 3/9। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে 3/9 যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পাবে 3/9 ইকুয়ালস টু হচ্ছে 0.33। অপশন তোমাদের আছে দেখো 0.33, একটা অ্যান্সার হয়ে গেছে। তাহলে I1 ইকুয়ালস টু হচ্ছে 0.33। একই রকম ভাবে তোমরা যদি এই লাইনে কারেন্ট বের করো তাহলে I2 ইকুয়ালস টু মূল প্রবাহ 1/2 ইন্টু অপোজিট লাইনের রোধ 3 ডিভাইড বাই দুটি লাইনের রোধের সমষ্টি, তাহলে কত হচ্ছে 3/18। তাহলে 3/18কে তোমরা একটু ভাগ করে নাও, আমি তোমাদের একটু ক্যালকুলেটারে চট করে করাচ্ছি কারণ সময় বাঁচানোর জন্য, আর কিছু না। তাহলে 3 ভাজক হচ্ছে 18 ইকুয়ালস টু হচ্ছে 166, তাহলে 0.166। তাহলে এরকম অপশান আছে তোমরা দেখে নাও 0.166, হ্যাঁ 166 মানে হচ্ছে 17, অপশান এ ইজ রাইট অ্যান্সার। তাহলে 166 মানে হচ্ছে 0.17, এটা হচ্ছে। তাহলে I1 এর মান পেয়ে গেলে, I2 এর মান পেয়ে গেলে, এটারও মান পেয়ে গেলে, তিনটে অ্যান্সার হয়ে গেছে। আরো নেক্সট কোশ্চেনটা দেখো, তোমাদের রয়েছে অনুরূপ কোশ্চেনটা সেম কোশ্চেন রয়েছে, 5 ভোল্ট এবং 10 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে এত এত শ্রেণীর সমবায়ে বিপরীত ক্রমে যুক্ত, তাদের একটি এত ওহম রোধ দিয়েছে, বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে কত। বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানে মূল কারেন্টটা জানতে চেয়েছে, এখানে এতটুকু তোমাকে বের করতে হবে না, এখানে তোমরা অনেকগুলো বের করতে বললো। তোমরা বিগত যে কোশ্চেনটা আছে না, তোমরা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ভোল্টেজটা বার করবে, আমি ক্যালকুলেশনটা তোমাদের জন্য রাখলাম, যদি অ্যান্সার না মিলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ওটা বার করবে, যেহেতু তিনটে কারেন্টের অ্যান্সার মিলে গেছে। ওদের একটা অপশন মিস্টেক দেখাচ্ছে, তোমরা নিজের মতো করে ক্যালকুলেশন করে দেখিও। হ্যাঁ নেক্সট দেখো 19 দাগের কোশ্চেন, অনুরূপগুলো পেরে যাবে বলে আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। 19 দাগের কোশ্চেনে দিয়েছে দেখো, একটি তারের মধ্য দিয়ে I = 10 + 6t² অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 সেকেন্ড সময়ে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধানের মান কত হবে। তার মানে কারেন্টের ইকুয়েশনে যদি আমাকে আধান চাই তাহলে আমরা জানি, দেখো আমরা জানি একটা সম্পর্ক যে I = dq/dt, এটা আমরা জানি। তাহলে dq = I × dt, তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, তাহলে dq = I × dt, তাহলে dq এর ইন্টিগ্রেশনই হচ্ছে q বা টোটাল চার্জ। ওরা জানতে চেয়েছে কি সমীকরণটা, ওরা সমীকরণটা দিয়ে 10 + 6t², 10 +
তাহলে ইন্টিগ্রেশন 10 প্লাস 6 ইন্টু টি স্কোয়ার ইন্টু ডিটি কত সময়ের ব্যবধানে 2 সেকেন্ডের। তাহলে তুমি 10 ইন্টু এটা হয়ে যাবে 10 বাইরে বেরিয়ে যাবে, ডিটি এর ইন্টিগ্রেশন টি, আমি স্টেপ জাম্প করছি, তাহলে 0 টু 2 প্লাস 6 বাইরে গেলে বেরিয়ে গেল টি কিউব বাই 3, ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দিলাম 0 টু 2, তাহলে 10 ইন্টু আপার লিমিট একবার শুধু বসবে 2, লোয়ার লিমিটে 0, প্লাস 6 ইন্টু টি এর জায়গায় 2 বসবে মানে 8, 2 এর কিউব মানে 8/3, 0 বসলে মানটা 0। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3 দুগুণে 6, 10 দুগুণে 20 আর 8 দুগুণে 16, অ্যান্সার হচ্ছে 36 কুলম। খুব ভালো কোয়েশ্চেন, অপশান সি। তারপরে একই কোয়েশ্চেন দিয়েছে, দেখো একটি পরিবাহীর মধ্য দিয়ে আই ইকুয়ালস টু 4 পাই সাইন পাইটি তড়িৎ প্রবাহ চলছে, টি ইকুয়ালস টু 0 সেকেন্ড থেকে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, আর 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে তড়িৎ আধানের মান কত হবে। এখানে শুধু একটু তোমাকে করতে হবে কি, স্টেপ দুটো বের করতে হবে, মানে তড়িৎ আধানেরই মান চেয়েছে, তাহলে একবার বের করবে 0 টু 1 সেকেন্ডের জন্য, একবার বের করবে 1 টু 2 সেকেন্ডের জন্য। তাহলে তুমি দেখবে অনুরূপ কোয়েশ্চেনটা আমি তোমাদের বলছি, অনুরূপ কোয়েশ্চেনটা একটু করে আমি বলে দিচ্ছি, জাস্ট অনুরূপেরটা একটু ওরা বলছে। ইকুয়েশনটা কি, আর 4 পাই সাইন পাইটি আমি একবার জাম্প করে দিলাম, ডিরেক্টলি এখানে বসালাম, তাহলে কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 সেকেন্ডের ব্যবধানে চাইছে, কত চাইছে বলো তো। আই ইকুয়েশনটা কত আছে, 4 পাই সাইন পাইটি, তাহলে 4 পাই সাইন পাইটি ইন্টু ডিটি। তাহলে তুমি দেখো 4 পাই তো কনস্ট্যান্ট রাশি, বাইরে বেরিয়ে গেল, সাইন পাইটির ইন্টিগ্রেশন কি হবে, সাইনের ইন্টিগ্রেশন হয় কস, সাইনের ইন্টিগ্রেশন হয় কি মাইনাস কস, তাহলে মাইনাস কস অফ পাইটি ডিভাইডেড বাই পাই, তাহলে এখান থেকে কত আসে বলো তো, 0 টু 1। তুমি দেখো ভালো করে, তাহলে 4 পাই থাকলো, সামনে একটা মাইনাস, হ্যাঁ, কস পাই ইন্টু টি এর জায়গায় তাহলে কত বসবে, পাই ইন্টু 1/পাই, তুমি এটা পেলে। আর লোয়ার লিমিট যখন টি এর জায়গায় তুমি 0 বসাবে তখন উপরে হয়ে গেল cos 0, তাহলে মাইনাস মাইনাস কত হলো বলো তো, cos অফ 0/পাই, এটা পেলে। তাহলে তুমি দেখো -4 পাই থাকলো, cos পাইয়ের মান কত বলো, cos পাইয়ের ভ্যালু হচ্ছে আমরা জানি -1, cos পাইয়ের ভ্যালু কত বলো তো, -1, cos 180 ডিগ্রি -1 তাহলে পাই, আর cos 0-র মান কত বলো, cos 0-র মান হচ্ছে 1, তাহলে -1/পাই। তাহলে তুমি দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ -4 পাই ইন্টু -2 ইন্টু 1/পাই, তাহলে পাই আর পাই কেটে গেল, তাহলে মাইনাস মাইনাসে +8 কুলম, একটা অ্যান্সার হচ্ছে 8 কুলম। দেখো অপশান আছে, সেকেন্ড অপশান হচ্ছে কি 1 টু 2 সেকেন্ডের মধ্যে চেয়েছে, তাহলে আরেকবার তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে একবারে ডিরেক্টলি আমি এখানে মানটাকে বসিয়ে দিচ্ছি, যে 4 পাই তো সামনে থাকবে, আর সামনে একটা আমি স্টেপ জাম্প করে মানটা বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে কিউ ইকুয়ালস টু -4 পাই তো সামনে থাকলো, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে তো এটাই পাবো, cos পাইটি বাই পাই, cos পাইটি বাই cos পাইটি ডিভাইডেড বাই পাই, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা কত বসবে এবার, 1 টু 2, এইটুকুই চেঞ্জ করতে বলেছে, বাকি আমাদের কিছু চেঞ্জ করতে বলেনি। তাহলে তুমি দেখো যে -4 পাই থাকলো, একবার কি করবে, cos অফ পাইয়ের জায়গায় টি এর জায়গায় 2 বসালে cos 2 পাই, cos অফ কত আসছে বলো তো, cos অফ 2 পাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে cos অফ 2 পাই, হ্যাঁ 2 পাই হলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা পাই থাকছে, আর মাইনাস টি এর জায়গায় 1 বসাও, তাহলে cos অফ পাই/পাই। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে -4 পাই থাকলো, cos 2 পাই এর ভ্যালু কত বলো, cos 2 পাই বলতে 360 ডিগ্রি, cos 2 পাই বলতে 360 ডিগ্রি, তার মান +1, তাহলে +1 বলতে 1/পাই, মাইনাস তাহলে কত বলো তো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হলো 1/পাই, মানে cos পাইয়ের মান হচ্ছে 1, -1 হয় অ্যাকচুয়ালি, আর cos 2 পাইয়ের মান হচ্ছে +1, তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে -8 পাই, তাহলে ইন্টু 2 ইন্টু তাহলে কত হচ্ছে 1/পাই, পাই পাই কেটে গেল, তাহলে -8 কুলম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যখন লিমিটটা ছিল 0 টু 1 তখন হচ্ছে 8 কুলম, আর যখন লিমিটটা হয়ে গেল 1 টু 2 তখন হয়ে গেল আমাদের অ্যান্সার কত বলো তো, -8 কুলম। তাহলে এই যে কোয়েশ্চেন প্যাটার্নস, এই কোয়েশ্চেনগুলো খুবই ভালো কোয়েশ্চেন, তোমরা এই কোয়েশ্চেনগুলোকে একটু একটু করে কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখো, দেখবে তোমাদের কিন্তু সলিউশনটা বা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা খুব ওকে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে ওরা 20 দাগের কোয়েশ্চেন, যে 30 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভ্যানোমিটারকে 0.1 রোধ দ্বারা শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভ্যানোমিটারের মধ্য দিয়ে যাবে।
হ্যাঁ, ওরা বলে দিয়েছে এক্ষেত্রে কোয়েশ্চেনটা 30 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখতে চাই একটু, তাহলে তোমরা দেখবে যে 30 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার রোধ হচ্ছে 30 ওহম, 0.1 ওহম রোধ দ্বারা শান্ট যুক্ত করেছি। তার মানে ওরা বলে দিয়েছে কত নম্বর কোয়েশ্চেন এটা, 20 নম্বর কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেনে বলছে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে কত, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 30 ওহম, আর শান্টের রোধ হচ্ছে কত, এস ইকুয়ালস টু, তার রোধ বলে দিয়েছে ওরা 0.1 ওহম, 0.1 ওহম। এবার ওরা বলতে চেয়েছে যুক্ত করলে মূল প্রবাহ মাত্রার কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, মূল প্রবাহ মাত্রার কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে আমাদেরকে বের করতে বলছে আইজি বাই আই, এটা বের করতে বলছে মূল প্রবাহের কত অংশ যাবে গ্যালভানোমিটার, অংশ মানে শতাংশ চেয়েছে। তাহলে দেখো মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটার, বা আমরা জানি ডিরেক্টলি, তুমি যদি এটা না করতে চাও তাহলে একটা প্রসেস চলে যাও, তাহলে আমরা জানি যে আইজি ইকুয়ালস টু আই ইন্টু এস বাই জি প্লাস এস, এটা আমরা সম্পর্ক জানি। তাহলে এখান থেকে আইজি বাই আই ইকুয়ালস টু কত, এস এর মান হচ্ছে 0.1 বাই 30 প্লাস 0.1, এটা আমরা পেলাম। তাহলে আইজি বাই আই এখানে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে 0.1 ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে 30.1, এটাই ক্যালকুলেশন আসবে। এবং শতকরা চেয়েছে, শতাংশে চেয়েছে, তাহলে শতাংশে ক্যালকুলেশন করলে তাহলে আইজি বাই আই, তাহলে আইজি বাই আই ইকুয়ালস টু 0.1 ডিভাইডেড বাই 30.1 ইন্টু 100। তাহলে এখানে দশমিক ক্যালকুলেশন করো, তাহলে এখানে উপরে চলে যাবে কি, উপরে উপরে দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিকের পর যটা সংখ্যা থাকবে তার জন্য আমরা উপরে একটা 10 নিচে একটা 10 বেজে কেটে গেল, তাহলে দশমিকের পর দশমিক পর চলে গেল, তাহলে আমাদের হচ্ছে কত 100 বাই 301। এটাকে যদি তোমরা ডিভাইড করো, অপশান কত আছে দেখো তো, 100 বাই জি প্লাস এস। হ্যাঁ, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি ওদের অ্যান্সার কত আছে আমরা দেখে নিচ্ছি। 100 বাই 301 ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে, তাহলে 100 বাই 301 ইকুয়ালস টু 0.33, অ্যান্সার 0.33, এত পার্সেন্টেজ। এক্ষেত্রে কোয়েশ্চেনটা দুটো প্রসেসে চাই। ওরা যদি বলে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের কত অংশ যাবে, অংশ চাইলে যদি অপশানগুলোতে পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে আইজি বাই আই এর মানটা বের করব, তাকে 100 দিয়ে গুণ করব, কারণ আইজি বাই আই এটা হলো একটা ভগ্নাংশ, ভগ্নাংশকে অংশ বা শতকরায় রূপান্তরিত করতে গেলে আমরা সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করি। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে এক্ষেত্রে অপশানগুলোকে ট্রাই করব আমরা পরীক্ষা সেন্টারে, যে অপশানগুলো পার্সেন্টেজে দেওয়া নেই, অপশানগুলো জেনারেলি ভাবে ভগ্নাংশে দেওয়া হয়েছে, তাহলে আমরা কিন্তু আর শতকরা বের করব না, এখানে একটু আমাদের চালাকি প্রসেস রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি ওই অনুরূপ কোয়েশ্চেনটা কিন্তু সেম আছে, দেখো যে 99 ওহম রোধ সম্পন্ন গ্যালভানোমিটারে 1 ওহম রোধ বিশিষ্ট একটি শান্ট প্রয়োগ করা হলো, মূল তড়িৎ প্রবাহের যতটুকু অংশ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে তা। অপশানগুলোতে দেখি যে আমরা মানে পার্সেন্টেজ দেওয়া নেই, তাহলে পার্সেন্টেজ দেওয়া না থাকলে ডিরেক্টলি যেটা আইজি বাই আই এর ভ্যালু আসবে সেটাই জানতে চেয়েছে। যদি অপশানগুলো পার্সেন্টেজে দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু শতকরাতে নিয়ে যেতাম বা 100 দিয়ে গুণ করতাম। নেক্সট যেটা কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে দুটি রোধ, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। 21 নম্বর কোয়েশ্চেন, R1 R2 সিরিজ সমবায়ের তুল্য রোধ বলেছে এস, তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে R1 প্লাস R2। সমান্তরাল সমবায়ে কত হচ্ছে, তাহলে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইকুয়ালস টু হচ্ছে তোমাদের P, এটা ওরা বলেছে সমান্তরাল সমবায়। আর এস ইকুয়ালস টু বলেছে কত বলো তো, এনপি। তাহলে এস ইকুয়ালস টু যদি এনপি বলে তাহলে আমরা করব কি, তাহলে এস ইকুয়ালস টু আমাদের এনপি বলেছে, তাহলে এস এর মান করো R1 প্লাস R2, আর এন ইন্টু পি এর মান করো R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এন ইন্টু R1 R2 করো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস পি, শর্তটা আমরা বসালাম যে R1 প্লাস R2 ইকুয়ালস টু এন ইন্টু পি এর মান বসালাম, এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, আর এখানে রয়েছে কত বলো তো এন ইন্টু R1 ইন্টু R2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই
তাহলে তুমি দেখতে পাবে যে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু তাহলে n ইন্টু R1 ইন্টু R2 মাইনাস 4 ইন্টু R1 ইন্টু R2, এটা বলেছে। কিন্তু এখানে একটা রয়েছে কি যে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে আমরা যদি এখানে তো মাইনাসের সূত্র আসা উচিত ছিল কিন্তু, হ্যাঁ, তো যাকগে, তাহলে এটা যদি দেখতে যাই তাহলে এই হোল স্কোয়ার টার্মটা যখন জিরো হবে তখনই একমাত্র কিন্তু এই হোল স্কোয়ার টার্মটা যখন জিরো হবে তখনই একমাত্র আমাদের সর্বনিম্ন মানটা পাবো। তাহলে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো একবারই করলাম, মানে হোল স্কোয়ার জিরো মানে এটাও জিরো। তাহলে n R1 R2 মাইনাস 4 R1 R2 ইকুয়ালস টু জিরো। তাহলে R1 ইন্টু R2 কমন নিলাম, তাহলে n মাইনাস 4 ইকুয়ালস টু তাহলে কত বলো জিরো। তাহলে n মাইন হয় প্রথমটা জিরো নয় দ্বিতীয়টা জিরো, প্রথমটা তো ডাজ নট ইকুয়ালস টু জিরো, রোধ কখনো জিরো হতে পারে না। তাহলে n মাইনাস 4 ইকুয়ালস টু জিরো হলে n ইকুয়ালস টু 4। এটা হচ্ছে তার সম্ভাব্য সর্বনিম্ন মান। n এর সম্ভাব্য সর্বনিম্ন মান হচ্ছে এটা। জেনে রাখবে যে যখন এর সম্ভাব্য সর্বনিম্ন মান তখনই জিরো হবে যখন হোল স্কোয়ার টার্মটা জিরো হবে, অর্থাৎ এই ঋণাত্মক বা এই বর্গ রাশিটা যখন আমাদের জিরো হবে তখনই কিন্তু সম্ভাব্য সর্বনিম্ন মানটা পাওয়া যায়। এই হচ্ছে কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। তাহলে তোমরা এই কোশ্চেনটাকে চট করে স্ক্রিনশট করে নাও। নেক্সট কোশ্চেন দেখো, 22 দাগের কোশ্চেনটা যদি আমরা পড়ি, ওরা বলছে একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল 0.2 অভ্যন্তরীণ রোধযুক্ত তড়িৎ কোষ 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হচ্ছে, তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? হ্যাঁ, তড়িৎ কোষের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখে নাও কোশ্চেন, আগে ডাটাগুলো লিখো। 22 দাগের কোশ্চেনের ডাটা কালেকশনটা আমরা আগে করব। 1.5 ভোল্ট তড়িৎচালক বল E ইকুয়ালস টু 1.5 ভোল্ট, 0.2 ওহম অভ্যন্তরীণ রোধ স্মল r ইকুয়ালস টু 0.2, তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাচ্ছি, তাহলে I এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? তাহলে আমরা জানি কোষের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, তাহলে আমরা একটা সম্পর্ক জানি V ইকুয়ালস টু E মাইনাস IR, এটা সম্পর্ক জানি। এই সম্পর্কটা যখন আমরা প্রতিষ্ঠা করেছিলাম তখন তুমি দেখবে যে ওই ক্ষেত্রে ব্যাটারি থেকে কারেন্ট দেওয়া হয়েছিল, যদি দেওয়া হয় তাহলে V ইকুয়ালস টু E মাইনাস IR। কিন্তু বাইরে থেকে কোশ্চেনে বলা হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠিয়ে আহিত করা হচ্ছে যুক্ত তড়িৎ কোষে, তাহলে বাইরে থেকে কারেন্ট দিয়ে যখন আহিত করবে, আহিত করার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে মিডিলে প্লাস। যদি আহিতর কথা না বলা থাকে তাহলে প্লাস হবে না, কারণ আহিত করছে মানে চার্জ দিচ্ছে, মানে কারেন্ট দিচ্ছে, মানে পজিটিভ। আর যদি কোষ নিজে কারেন্ট সরবরাহ করে, এর আগের যে ইকুয়েশনটা আমরা বুঝিয়েছিলাম কোষ থেকে কারেন্ট দিয়েছিলাম, তার জন্য মাইনাস। তাহলে দেখো V ইকুয়ালস টু E এর মান হচ্ছে 1.5 ভোল্ট প্লাস I এর মান হচ্ছে 2 ইন্টু অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 0.2। তাহলে 1.5 প্লাস 0. তাহলে কত হচ্ছে 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে 0.4। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের কত দেখো, তাহলে 0.4 আর 1.5 মানে হচ্ছে 1.9 ভোল্ট অ্যান্সার। তাহলে ইকুয়ালস টু হচ্ছে 1.9 ভোল্ট। অপশন নাম্বার হচ্ছে ডি সি। ভালো কোশ্চেন, 2022 সালে পরীক্ষা এসছে। তারপর 23 দাগের কোশ্চেনটা দেখো। 23 দাগের কোশ্চেনটা দিয়েছে ওরা যে কোনো একটি তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে কি বলা হয়? তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে দেখো আমরা জানি জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। ওহমের সূত্রের ভেক্টর রূপের ইকুয়েশনগুলো থেকে আমার করানো আছে, বা ডিরেক্টলি যদি তুমি আমার ওহমস ল বা ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এই চ্যাপ্টারের যদি তোমরা ফার্স্ট ক্লাসগুলো যদি আমার দেখো তাহলে দেখতে পাবে ভিডিওগুলোতে। তাহলে আমরা জানি জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ই, তাহলে জে বাই সিগমা জে বাই ই সমান তাহলে কত হচ্ছে সিগমা। এই যেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র, এর সম্পর্কটাকে সিগমা বলে, মানে পরিবাহিতাঙ্ক। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি। 2022 সালে দুটো কোশ্চেন এসছে। তারপরে দেখো 24 দাগের কোশ্চেনটা দিয়েছে কি, খুব ভালো কোশ্চেন। 24 দাগের কোশ্চেনটা আমরা যদি একটু দেখতে যাই তাহলে দেখতে পাবে তোমরা, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে I এর ভ্যালু কত বলো তো 1 অ্যাম্পিয়ার। তারপরে বলছে প্রতি সেকেন্ডে ওই পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বের করতে হবে প্রতি সেকেন্ডে, মানে টি এর মান হচ্ছে কত 1 সেকেন্ড। তাহলে কতগুলো মুক্ত ইলেকট্রন যাবে এন এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা জানি কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই, আমরা জানি। তাহলে এন ইকুয়ালস টু কত, এন ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ই। তাহলে কিউ ইকুয়ালস টু কত বলো আইটি বাই ই। তাহলে আই এর মান তো তোমাকে বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার ইন্টু টি এর মান 1 সেকেন্ড, আর ই এর ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19।
তাহলে এটাকে তোমরা ক্যালকুলেশন করলে পাবে 6.25 ইন্টু 10⁻18, সাধারণত পাবে 6.25 ইন্টু 10⁻18, এত পাবে ইলেকট্রনের সংখ্যা। আশা করছি, আমি কিন্তু ক্যালকুলেটর করে দেখলাম না, তোমরা একটু দেখে নিও, এটা অ্যান্সার আসবে আশা করছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমাদের একটা কথা বারবার বারবার বলছি যে তোমরা কোয়েশ্চেনগুলোকে সুন্দরভাবে থিওরিগুলোকে পড়ো। যেহেতু আমি তোমাদের থিওরি ক্লাস আমি ভিডিও দিয়ে এসেছি, তোমরা দেখলে দেখতে পারো, না যদি দেখে থাকো যে স্যারের কাছে পড়েছো থিওরিটাকে ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর আমি যে কোয়েশ্চেনগুলো থিওরি বেসিসে অ্যাপ্লাইড করছি সেটা তোমরাকে দেখে নাও যে কীভাবে অ্যাপ্লাইড হচ্ছে। নেক্সট তাহলে তোমরা দেখে নাও 25 দাগের কোয়েশ্চেন, প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত হবে? মানে এইরকম একটা দিয়েছে ওরা, 25 দাগের কোয়েশ্চেনে ওরা বলছে যে এরকম একটা সার্কিট দিয়েছে, দিয়ে এখানে চারটা রোধ দিয়েছে, তাদের মধ্যে তুল্যরোধ বার করতে বলেছে। জেনে রাখবা যে সমান্তরাল এই হ্যাঁ এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত। এখানে আমরা দেখতে পাচ্ছি চারোটা রোধ হচ্ছে প্যারালাল, তাহলে তুল্যরোধ কত হবে? 1/r ইকুইভ্যালেন্স, বা সোজা কথায় যে এই রোধ এই রোধ এই রোধ এই রোধ প্রত্যেকটা প্যারালাল কম্বিনেশনে রয়েছে, প্যারালাল কম্বিনেশনে। তাহলে তুল্য রোধের ইকুয়েশন কি? প্যারালাল কম্বিনেশনে আর ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু হচ্ছে আর বাই এন। তাহলে এন মানে কতটা রোধের সংখ্যা, তাহলে আর বাই এন এর মান হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে r/4, সি নাম্বার অপশন ইজ রাইট। কারণ তুমি দেখবে এইরকম যদি কোনো বৃত্তের ভিতরে অধিকাংশ সময় ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স তারা প্যারালালে থাকে, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স তারা প্যারালালে থাকে, আমরা যদি কিছু ধরতে না পারি, যদি প্রসেস না জানি, তাহলে আমরা ডিরেক্টলি বলে দেবো যে সবটি প্যারালালে আছে, বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে। এবং আমি এই সমস্ত রেজিস্ট্যান্স কেন প্যারালাল হয় আমার থিওরিটিক্যাল ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো। নেক্সট দেখো 26 দাগের কোয়েশ্চেন বলছে দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4, তার দুটির মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে ইলেকট্রনের বিচলন বেগ চেয়েছে আর ব্যাসের অনুপাত দিয়েছে, তার দুটির মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহ যাচ্ছে, দুটি তামার তার। তাহলে দেখো বিচলন বেগের সাথে ব্যাসের কি সম্পর্ক আছে? আমরা জানি বিচলন বেগের দুটো ইকুয়েশন, একটা হচ্ছে ভিডি ইকুয়ালস টু টাউ ই ই বাই এম, আর একটা আমরা জানি ভিডি ইকুয়ালস টু হচ্ছে আই বাই এন ই এ। তাহলে আমরাকে যেহেতু বলেছে উভয়ের মধ্য দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, হ্যাঁ ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাত সেম হয়। ব্যাস যত বড় হবে, ব্যাস যত বাড়বে, বৃত্তটা তত বেশি বড় হবে, গোলকটা তত বেশি বড় হবে, তাহলে রেডিয়াসটা তত বেশি বড় হবে। তার মানে অ্যাকচুয়ালি যে ব্যাসার্ধ ব্যাসের অনুপাতে বাড়ে, বা ব্যাস যে অনুপাতে বাড়বে ব্যাসার্ধ সেই অনুপাতে বাড়বে। তাহলে তুমি দেখো, তাহলে আমরা জানি যে ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত, ওরা বলে দিয়েছে ব্যাসের অনুপাত 1:4, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে r1/r2 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 1/4। একই গল্প, তারের মধ্য দিয়ে একই মানে তড়িৎ প্রবাহ যাচ্ছে, ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত? তাহলে একই উপাদান থাকলে এনও সেম, ইও সেম, আইও সেম, তাহলে ভিডির সাথে আমরা সম্পর্ক পাচ্ছি একমাত্র কে বলো তো? 1/a, এটা পাচ্ছি। তাহলে ওরা অনুপাত চেয়েছে তাই না? তাহলে একটা ভিডি সমান এ ধরলাম, আর একটা ভিডি ড্যাশ সমান তাহলে কত? 1/a ড্যাশ। তাহলে তুমি চলো একবারে ডিরেক্টলি এটাকে ভেঙে দাও, তাহলে 1/π ইন্টু আর স্কোয়ার, তাহলে এটাও কত হবে? 1/π ইন্টু আর ড্যাশ তার স্কোয়ার, বা r1 তার স্কোয়ার করে দাও, তাহলে এটাকে ড্যাশ করে দাও, তাহলে এটা না করে। তাহলে তুমি দেখো যে ভিডি বাই ভিডি ড্যাশ সমান তাহলে কত হবে? এটা উল্টে যাবে, তাহলে আর ড্যাশ বাই আর তার হোল স্কোয়ার, আর ড্যাশ বলতে r2 নিচেরটা ভাবো, তাহলে 4/1 তার হোল স্কোয়ার, 16/1, তাহলে ভিডি বাই ভিডি ড্যাশ সমান হচ্ছে তাহলে কত? 16/1 সমান হচ্ছে ভিডি ইস টু ভিডি ড্যাশ সমান হচ্ছে 16:1, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ওদের অপশন কত দিয়েছে, ইলেকট্রনের বিচলন বেগ, দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত? তাহলে 16:1, এ নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন। যদি ওরা পরের আগে করে তাহলে তুমি 16:1 বা 1:16, তাহলে এখানে জেনারেলি ভাবে ওরা চেয়েছে দুটো অনুপাত চেয়েছে, মানে আগের আর পরের অনুপাত, তাহলে 16:1। নেক্সট 27 দাগের কোশ্চেন, আমরা অনেকগুলোই কোশ্চেন করিয়ে দিচ্ছি ধীরে ধীরে। 27 দাগের কোশ্চেন দেখো, 27 দাগের কোশ্চেনে বলেছে 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হলো, ওই বৃত্তের ব্যাসের দুই প্রান্তের মধ্যে রোধ কত হবে?
তুই কি আছে কোশ্চেনে? 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হলো, ওই বৃত্তের ব্যাসের দুই প্রান্তের রোধ কত হবে? কিছুই না, মানে এরকম একটা ধরে নাও টোটাল 4 ওহম রোধ ছিল, সেটাকে বাঁকিয়ে এরকম একটা বৃত্ত করলো, তাহলে ব্যাসের দুই প্রান্তে মানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তুল্যরোধ কত হবে? আমরা জানি এই 4 ওহমকে বৃত্ত বানিয়েছে, 4 ওহমকে বৃত্ত বানিয়েছে, তাহলে বৃত্তের ব্যাস দুই ভাগে বৃত্তকে ভাগ করে, তার মানে এই পরিবাহীটাকে দুই ভাগে ভাগ করেছে, তাহলে এই দিকে হবে 2 ওহম আর এই অংশটা হবে কি পুরোটা 2 ওহম। তাহলে বৃত্তের এই দিকটা আর এই দিকটা হচ্ছে প্যারালাল, কারণ এই অংশের দুই প্রান্ত বিন্দু যেখানে আছে এই অংশের দুই প্রান্ত বিন্দু সেখানে, মানে তাদের প্রান্তীয় বিভব প্রভেদ সেম, আর বিভব প্রভেদ সেম থাকলে তারা হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল বের করতে গেলে তাহলে তুল্যরোধ বের করার সূত্র কি? আর ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল, তাহলে 2 × 2 ডিভাইডেড বাই 2 + 2, তাহলে কত হচ্ছে 4/4 ইকুয়ালস টু হচ্ছে 1 ওহম। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা দেখে নাও, বি নাম্বার অপশন। কিচ্ছু নেই, শুধু হাওয়াই মিঠাই লাড্ডু হো গয়া। তোমরা একটু শুধু পড়ো, বেশি কিছু না, হালকা একটু পড়ো, চট উড়ে যাবে। নেক্সটে দেখো, 28 দাগের কোশ্চেন বলছে রোধের মাত্রীয় সংকেত কি? এটা থিওরিটিক্যাল ক্লাসে করানো হয়েছিল, যে 28 দাগের কোশ্চেন রোধের মাত্রীয় সংকেত। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু, আমরা জানি আই ইন্টু আর, তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি বাই আই করতে গেলে আমরা যদি দেখতে চাই যে ভি বাই আই, তাহলে আই এর মাত্রা তো আই হয়, তাহলে ভি এর মাত্রা কি করে পাবো? ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ বাই আই। তাহলে ডাব্লিউ বাই কিউ ইন্টু আই, ডাব্লিউ বাই কিউ ইন্টু আই, তাহলে ডাব্লিউর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু ডিভাইডেড বাই কিউ এর মাত্রা হচ্ছে আই টি ইন্টু আই। ক্যালকুলেশন করলে পাবো এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 2, এটা হলো মাত্রা। তাহলে আমরা 28 দাগের কোশ্চেনের যে রোধের যে মাত্রা সেটা যে আমরা বার করলাম, তারপরে আমরা 29 দাগের যে কোশ্চেনটা রয়েছে সেটাও দারুণ কোশ্চেন। 29 দাগটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে 29 দাগের কোশ্চেন, তাহলে 29 দাগের কোশ্চেনে কত রয়েছে? যে 10 সেমি দৈর্ঘ্য যুক্ত একটি পরিবাহীর দুই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করেছি, যদি ইলেকট্রনের তাড়ন বেগ প্রতি সেকেন্ডে এত সেমি হয় তবে ইলেকট্রনের সচলতা কত হবে? তো আমাদের অ্যান্সারটা জানতে চেয়েছে ওরা, দেখো যে এত সেমি দৈর্ঘ্যযুক্ত একটি পরিবাহী, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য এল ইকুয়ালস টু হচ্ছে 10 সেমি, পরিবাহীর দৈর্ঘ্য, দুই প্রান্তে 5 ভোল্ট মানে ভি ইকুয়ালস টু 5 ভোল্ট বিভব প্রয়োগ করা হয়েছে, ইলেকট্রনের তাড়ন বেগ প্রতি সেকেন্ডে এত সেমি হচ্ছে, তার মানে তাড়ন বেগ, তার মানে ভিডি ইকুয়ালস টু হচ্ছে ওদের অ্যান্সারটা কত বলো তো? 2.5 ইন্টু 10⁻⁻2 প্রতি সেকেন্ডে এত সেমি, মানে হচ্ছে সেমি পার সেকেন্ড, এটা বলেছে। তবে ইলেকট্রনের সচলতা মানে মিউ ইকুয়ালস টু জিজ্ঞাসিত। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখেছি, দেখো যেহেতু ভিটা আমাদের এতে রয়েছে, তাহলে এই সেমি পার সেকেন্ডটাকে তোমরা মিটার পার সেকেন্ড করবে, সেমিকে মিটার করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে কি করতে হয়? সেমিকে মিটারে করবো, 100 দিয়ে ভাগ মানে 10⁻⁻4 হয়ে যাবে এখানে। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা আসবে 2.5 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। আর 10 সেমি সমান কত তোমাদের? 10 ইন্টু 10⁻⁻2 মিটার, এটা ভোল্টে হয়ে গেল। ইলেকট্রনের সচলতা বের করতে বলেছে, তাহলে আমরা জানি মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই, আবার জানি ভিডি বাই ই সমান কত বলতো? ভি বাই এল। তাহলে আমরা জানি ভিডি ইন্টু এল ডিভাইডেড বাই কত বলতো? ভি। তোমরা ভিডির মান জানো, এল বলতে লেন্থের মান জানো, ভি বলতে বিভবের মান জানো, এইটুকু বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটুকু অ্যান্সার আসবে সেটাই তোমার অ্যান্সার ফাইনাল। হ্যাঁ, তারপর নেক্সট দেখো, আমরা 29 দাগ পর্যন্ত কোশ্চেন সলিউশন করলাম। 29 দাগ পর্যন্ত সলিউশন করার পর আমরা তাহলে নেক্সট যদি আমরা দেখতে চাই, দেখো 30 দাগের কোশ্চেন বলেছে প্রদত্ত বর্তনীতে চিত্রের এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? মানে এইরকম একটা চিত্র দিয়ে দিয়েছে তোমাদের, চিত্রটা ঠিক আছে।
এরকম একটা দিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা রোধ আর হলে তোমাকে বলছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে এই সার্কিটগুলো আমার থিওরিটিক্যাল ক্লাসে প্রচুর আলোচনা করা হয়েছে যে কিভাবে এই সার্কিটগুলো আমরা ধরবো। তুমি দেখতে পাচ্ছ যে এই সার্কিটের ক্ষেত্রে এটা প্যারালাল আছে, এটা প্যারালাল আছে, তাহলে তিনটে রোধ প্যারালাল, তাহলে এর তুল্যটা এর তুল্যের সাথে আবার কিসে আছে, সিরিজে আছে। তাহলে এর তুল্য রোধ কত হচ্ছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে R/3। এর ক্ষেত্রে কত হবে, সেম, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত বলো তো, R/3। তারা দুজন আবার কিসে আছে, সিরিজে আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে R/3 প্লাস কত, R/3, তাহলে হচ্ছে 2 ইন্টু তাহলে কত, R/3 সমান হচ্ছে 2R/3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট দেখো 31 দাগের কোশ্চেন, ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য ব্যাস রোধাঙ্ক প্রতিটির অনুপাত 2:1, এদের মধ্যে একটি তারের রোধ 10 ওহম হলে অপরটির রোধ কত হবে। কিছু না, তাহলে তাদের দৈর্ঘ্য ব্যাস এবং রোধাঙ্কের প্রতিটির অনুপাত বলে দিয়েছে। 31 দাগের কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু ভালো কোশ্চেন। তিনটি ভিন্ন উপাদানের ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য ব্যাস এবং রোধাঙ্কের অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে। এদের মধ্যে একটি তারের রোধ হচ্ছে এত, তাহলে আমরা জানি আর ইকুয়ালস টু রো ইন্টু L/A। তাহলে এটাকে তুমি কনভার্ট করো L/পাই ইন্টু আর স্কোয়ার, পাইটাকে বাদ দিয়ে দাও, কনস্ট্যান্ট দুটোর ক্ষেত্রে কেটে যাবে, তাহলে রো L/আর স্কোয়ার, তাহলে আর সমান পেলে। তাহলে একটাকে R1 করো, তাহলে R1 ইকুয়ালস টু রো 1 L1/R1 তার স্কোয়ার। একই রকম ভাবে R2 সমান কত বলো, রো 2 L2 বাই তাহলে কত, R2 তার স্কোয়ার। তাহলে ওরা একটার রোধ বলেছে, অপরটার রোধ কত হবে। তাহলে এখান থেকে তোমরা করো যে R2/R1 সমান তাহলে কত হবে, R2/R1, তাহলে উপরটা সেম থাকবে, তাহলে ক্যালকুলেশনে রো 2 L2 ডিভাইডেড বাই রো 1 L1 ইন্টু তাহলে কত আসছে বলো তো, R2/R1 যদি করো তাহলে R1/R2 তার হোল স্কোয়ার, তাহলে এটাকে রো 2/রো 1, তাহলে ওরা বলে দিয়েছে প্রত্যেকটার অনুপাত হচ্ছে 2:1, তাহলে রো 2/রো 1 এর অনুপাত কত হবে, তাহলে 1:2 মানে 1/2, আর এটার ক্ষেত্রে কত হবে 1/2, আর এটার ক্ষেত্রে কত হবে 2/1, মানে হচ্ছে স্কোয়ার করলে 4/1, কাটাকাটি করলে এটা হবে, তাহলে 1:1, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে 1/1 ইকুয়ালস টু 1 আসলো, তাই না। তাহলে R2/R1 ইকুয়ালস টু, তাহলে R2 ইকুয়ালস টু কত হচ্ছে R1, তাহলে R1 এর অ্যান্সার হচ্ছে 10 ওহম, তাহলে R2 অ্যান্সার হচ্ছে 10 ওহম। এই কোশ্চেনটা করিয়ে এসেছিলাম আগে, সেম কোশ্চেন করিয়ে এসেছি আগে। 32 দাগের কোশ্চেন হচ্ছে কি, দুটি কুণ্ডলীর শ্রেণী ও সমান্তরাল সমবায় তুল্য রোধের মান হচ্ছে 12 ওহম, আর একটা হচ্ছে 5/3 ওহম, কুণ্ডলী দুটি রোধ কত হবে। এইগুলো কোশ্চেন ইজি কোশ্চেন, শুধু আমি ফ্রেমটা বলে দিচ্ছি, তোমরা করে নেবে, কারণ এই কোশ্চেনগুলো তোমরা ওই কি বলে জানো, তোমাদের ছায়ার বুকে কিন্তু এগুলো কোশ্চেন করানো আছে, বা এমনিতে এক্সাম্পলে রোধের যে সিরিজ এবং কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন যেগুলো রয়েছে না, সেখানে তোমরা যদি এক্সাম্পলের কোশ্চেন দেখো সেখানেও করা রয়েছে। দুটি কুণ্ডলীর শ্রেণী ও সমান্তরাল সমবায় তুল্য রোধের মান হচ্ছে 12 ওহম, তাহলে দুটি রোধকে তুমি ধরে নাও, কোশ্চেন নাম্বার হচ্ছে 32, ধরে নাও দুটি রোধ হচ্ছে একটা R1 প্লাস একটা R2, তার সিরিজে তুল্য রোধ কত বলেছে 12 ওহম, সমান্তরালে তুল্য রোধ কত R1R2/R1 প্লাস R2 কত বলেছে বলো তো 5/3, তাহলে এত, তাহলে তুমি এই দুটোকে সমাধান করে মান বের করতে পারবে না। তুমি R1 প্লাস R2 মান হচ্ছে 12 ইকুয়ালস টু হচ্ছে 5/3, তাহলে R1R2 ইকুয়ালস টু কত 12 ইন্টু 5/3, মানে 5×60/3 R1R2। তাহলে এখান থেকে তুমি R1 এর মান বের করো, এখান থেকে R1 এর মান বের করো, বাম পাশ সেম হলে ডান পাশ তুলনা করবে, অ্যান্সার বের করবে, যেটা আসবে সেটাই উত্তর। নেক্সট তোমরা দেখো যে কি বলে জানো, 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল। দেখো আগে ডাটাগুলো লিখো, কি কি বলেছে ওরা। 33 দাগের কোশ্চেনের ডাটাটা কিছু না, ওরা বলছে অভ্যন্তরীণ রোধ আর এর মান হচ্ছে কত 5 ওহম, তাহলে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 5 ওহম, 2 ভোল্ট তড়িৎচালক বল, তার মানে ই এর মান হচ্ছে কত 2 ভোল্ট তড়িৎচালক বল। 15 ওহম রোধের একটি বলছে কি যে আর ইকুয়ালস টু তাহলে কত বলো তো 15 ওহম। তারপর ওরা বলছে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে, ভি ইকুয়ালস টু জিজ্ঞাসা। কিছুক্ষণ আগে দেখো যে যখন আমরা একটা কোশ্চেন করালাম, কোশ্চেন নাম্বার 22, ওই কোশ্চেনে বলা হয়েছিল আহিত করা হয়েছিল, তার জন্য প্লাস করেছিলাম। এখানে যদি আহিত করার কথা বলে না, তার মানে ভি ইকুয়ালস টু কত ই মাইনাস আইআর, এই সূত্রে বসাবে, যেটা অ্যান্সার দেবে সেটাই উত্তর তোমাদের। এইভাবে দেখো আমরা যে কোশ্চেনগুলো সলিউশন করছি, খুব যে একটা ভাইটাল এমনটা কিছু নয়, জাস্ট ট্রিক্সটা ইউজ করো। এমআর ফিজিক্স ক্লাসে যদি তোমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত যদি ক্লাসগুলো করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষা নিশ্চিতভাবে ভালো হবে, এটুকু 100%। তাহলে নেক্সট দেখো 34 দাগের কোশ্চেন, 34 দাগের কোশ্চেন রয়েছে। তাহলে 34 দাগের কোশ্চেনে কি দিয়েছে দেখো, 34 দাগের কোশ্চেন
ওরা বলছে 10 ওহমের 3টি রোধ দিয়ে একটি ত্রিভুজ বানানো হলো এবিসি, তাহলে এ আর সি এর মধ্যে কত হচ্ছে? তুমি যখন ত্রিভুজ বানাবে, ধরো না এরকম করে একটা ত্রিভুজ বানিয়েছে, এরকম করে একটা ত্রিভুজ বানিয়েছে, তুমি নাম দিয়ে দাও এ বি সি। ওরা বলতে চেয়েছে 30 ওহম রোধ, তার মানে 30 ওহম রোধ দিয়ে 30 ওহমের 3টি রোধ দিয়ে একটি ত্রিভুজ এবিসি বানানো হলো, এসি এর মধ্যে তুল্যরোধ কত হবে? তাহলে 30 ওহম রোধ দিয়ে 3টি ত্রিভুজ বানিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের কথা বলা হতো, কোশ্চেনটা তো ভুল করেছে। তাহলে এটা 10 হবে, এটা 10 হবে, এটা 10 হবে। তাহলে এই দুটো হচ্ছে সিরিজ, কারণ তুমি এটা দিয়ে কারেন্টকে ঢুকিয়ে দাও, তাহলে এইদিকে কারেন্ট চলে গেল, এইদিকে কারেন্ট চলে গেল, ভেঙে গেল। তাহলে এই পুরো লাইনে কারেন্ট সেম আর এই পুরো লাইনে কারেন্ট সেম। আমরা জানি যতগুলো লাইনে কারেন্ট সেম থাকে তারা হলো সিরিজ। তাহলে এখানে এসে কারেন্টটা ভেঙে গেল, একটা লাইন চলে গেল এইদিকে, একটা লাইন চলে গেল এই 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 এই, তাহলে এই দুটো হয়ে গেল সিরিজ, তার সাথে এটা হয়ে গেল প্যারালাল। তাহলে 10 আর 10 কত? 20, 20 সাথে 10 কিসে আছে বলো? প্যারালালে। তাহলে কত হবে? 20 ইন্টু 10/20 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 20 10 200 ডিভাইডেড বাই 20 আর 10 30, তাহলে কত হচ্ছে বলো তো? 200/30, 200/30, 200/30, 200/30, তাহলে অ্যান্সার তো হচ্ছে 20/3 অ্যান্সার। ক্যান্সার আনসার নেই তো, কি চেয়েছে কোশ্চেনে? 30 ওহম এর 3টি রোধ দিয়ে একটি ত্রিভুজ বানানো হলো, রোধ দিয়ে একটি ত্রিভুজ বানানো হলো, এ ও সি এর মধ্যে তুল্যরোধ কত হবে? তাহলে এ আর সি এর মধ্যে তুল্যরোধ জানতে চেয়েছে আমাদের ক্ষেত্রে। অ্যান্সারে 20/3 হতো। কোশ্চেনটাতে একটা মিস্টেক আছে, সমবাহু ত্রিভুজ হবে এবং অ্যান্সার হবে 20/3, কারণ দুটো 20 10 10 হচ্ছে সিরিজ, 20 হলো তার সাথে 10 হচ্ছে প্যারালাল, 20 আর 10 হচ্ছে 200/30, তাহলে অ্যান্সারটা হচ্ছে এটাই। তাহলে ওরা বলেছে 30 ওহমের 3টি রোধ দিয়ে একটি ত্রিভুজ বানিয়েছি এবিসি, এ ও সি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? এ আর সি এর মধ্যে তুল্যরোধ, এটাই অ্যান্সার চেয়েছে। হ্যাঁ, তোমরা বইটাকে দেখবে, বইয়ে কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া আছে, দেখবে এই কোয়েশ্চেনটা সমবাহু ত্রিভুজ বলেছে, অ্যান্সার হয়েছে 20/3, দেখতে পাবে, তোমরা দেখে নেবে। তাহলে এটা কোয়েশ্চেন মিস্টেক আছে, কিছু নেই। নেক্সট চলো, তাহলে আমরা দেখবো ওরা কি দিয়েছে। এসি এর মধ্যে তুল্যরোধ অ্যান্সার কত দিচ্ছে ওদেরটা আমি দেখে নিই একটু। 34 দাগে অ্যান্সার ওরা দিচ্ছে, 34 দাগের অ্যান্সার দিচ্ছে ওরা 20 ওহম দিচ্ছে। 20 ওহম কি করে সম্ভব? যদি 5 আর 5 10, তো অ্যান্সার হবে না এটা। তাহলে 15 225 অ্যান্সার হবে না। 20 ওহম কি করে হবে না? 20/3 হবে। নেক্সট চলো, নেক্সটে আমরা দেখব যে কত দাগ হলো? 34। 35 দাগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, অনুরূপ কোশ্চেন আর একটা রয়েছে, আমরা আজকে 35 36 পর্যন্তই করব। তাহলে 35 দাগের কোশ্চেনটা দেখো। 35 দাগের কোশ্চেনটা একটু বড়, আমরা শুধু প্রসেসটা বলে দেবো, তোমরা পেরে যাবে। যে 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 3 ওহম, তাহলে একটা ব্যাটারির বিভবটা বলে দিয়েছে। 35 দাগের কোশ্চেন, তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে 100 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর ইকুয়ালস টু 3 ওহম, এত রোধের একটি ভোল্ট মিটার, মানে ভোল্ট মিটারের রোধ হচ্ছে আরভি ইকুয়ালস টু হচ্ছে 200 ওহম। এত ভোল্ট মিটারের দুই প্রান্তে সংযুক্ত করা হলে ভোল্ট মিটারের পার্ট কত হবে? একটা অ্যান্সার জানতে চেয়েছে ভোল্ট মিটারের পার্ট। তুমি একটা কথা বলো যে ভোল্ট মিটার কি মাপতে ব্যবহার করা হয়? ভোল্ট মিটার যেহেতু বিভব মাপতে ব্যবহার করা হয়, তাহলে অ্যাকচুয়ালি ভোল্ট মিটারের পার্ট বলতে ভোল্ট মিটারের বিভব জানতে চেয়েছে। তাহলে আমরা জানি বিভব ইকুয়ালস টু আই ইন্টু আর। যদি ভোল্ট মিটারের বিভব হয় তাহলে ভি ইন্টু ভি ইকুয়ালস টু ভোল্ট মিটারের কারেন্ট ইন্টু ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কি করে বের করব? তাহলে কারেন্ট বের করার জন্য আমাদের একটা সূত্র, আমরা আর কি কি ডাটা দিয়েছে আমরা একটু দেখে নিচ্ছি ডাটাটা। তাহলে দেখো ডাটাটাতে দিয়েছে, আচ্ছা, অভ্যন্তরীণ রোধ 3 ওহম, 200 ওহম রোধের একটি ভোল্ট মিটার, ঠিক আছে। আর ভোল্ট মিটারের ব্যাটারি তড়িৎচালক বল নির্ণয় শতকরা 1 ভাগ বেশি ভুল না হবে, ঠিক আছে। তাহলে আমরা কারেন্ট ইকুয়ালস টু কি? কারেন্ট বের করো, মোট তড়িৎচালক বল 100 ডিভাইডেড বাই মোট রোধ। মোট রোধ মানে একটা হচ্ছে ভোল্ট মিটার রোধ, একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে 200 প্লাস 3 সমান হচ্ছে 100/203।
এটাকে ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাচ্ছ আয়ের মানটা বসিয়ে দাও, তাহলে 100/203 মানে 203 ইন্টু আর এর মান কত বলো তো? আর বলতে অ্যাকচুয়ালি আরভি কে বোঝাচ্ছে, তাহলে কত হচ্ছে 200। তাহলে 200 ইন্টু 100/203 এটাকে ক্যালকুলেশন করলে তোমরা ভোল্ট মিটার একটা পার্ট পেয়ে যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ভোল্ট মিটারের পার্টটা 100 ইন্টু 200, তাহলে 100 গুণিত 200 ইকুয়ালস টু যত আসলো তাকে ডিভাইডেড বাই 203 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 98.52। তাহলে 98.52 এটা হচ্ছে অ্যান্সার, তোমাদের একটা পেয়ে গেছো। নেক্সট তোমরা দেখো, এবার বলছে যে ওরা ব্যাটারি তড়িৎচালক বল নির্ণয় শতকরা 1/ভাগের বেশি ভুল না হলে, মানে শতকরা মানে পার্সেন্টেজে 1/ভাগের বেশি ভুল না হলে ভোল্টমিটারের ন্যূনতম আচ্ছা ভোল্টমিটার ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করা হলে ভোল্টমিটারের পার্ট ও ব্যাটারি তড়িৎচালক বল নির্ণয় শতকরা 1/ভাগের বেশি ভুল না হলে ভোল্টমিটারের ন্যূনতম প্রয়োজনীয় রোধ কত, মানে ভোল্টমিটারের কতটা রোধের প্রয়োজন আছে যাতে করে তুমি 1/ভাগের শতকরা 1/ভাগ মানে 1%-এর বেশি ত্রুটি হবে না। তাহলে জেনে রাখবা যে ভোল্টমিটারের ত্রুটি বের করার সূত্র হচ্ছে ই মাইনাস ভি, এটা হলো ত্রুটি সূত্র। তাহলে যখন শতকরা চাইবে, শতকরা বের করার সূত্র হচ্ছে ই মাইনাস ভি বাই ই ইনটু 100। তাহলে আমরা কিন্তু ওরা বলছে যে শতকরা ত্রুটিটা কি হতে হবে, এটা দিয়ে একটা বের করা যায়। আমরা আরেকটা শর্ট প্রসেসে বের করব, শর্ট ট্রিক্সে রুলসে বের করে নেব। দেখো ওরা বলছে যে শতকরা ত্রুটিটা তোমাকে কি হতে হবে, 1-এর চেয়ে যেন বেশি না হয়, হয় 1-এর সমান হবে নাহলে 1-এর চেয়ে কম হবে। তাহলে আমরা জানি শতকরা ত্রুটি বের করার সূত্র হচ্ছে আর মানে অভ্যন্তরীণ রোধ, ভোল্টমিটারের শতকরাটি চেয়েছে মানে ভোল্টমিটার অভ্যন্তরীণ রোধ প্লাস যে মিনিমাম রোধ লাগাতে হবে, যেটা আমাকে বের করতে হবে আর মিনিমাম প্লাস আর ইন্টু 100 লেস দ্যান ইকুয়ালস টু 1। এটা চেয়েছে 1%। কত বলেছে, শতকরা চেয়েছে, শতকরার জন্য আমি কি লাগিয়েছি, 100 লাগিয়ে দিয়েছি। শতকরা কত পার্সেন্টেজ বলেছে, 1-এর চেয়ে যেন বেশি না হয়, এটা হলো শর্ট ট্রিক্সের রুল। তাহলে আর বলতে আর এর মান কত বলেছে বলো 3, আর মিনিমাম মানে কত মিনিমাম তুমি করবে এটা বের করতে বলেছে, প্লাস আর এর মান হচ্ছে 3 ইন্টু তাহলে কত 100 লেস দ্যান ইকুয়ালস টু কত বলো 1। তাহলে 300, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু কত হচ্ছে আর মিন প্লাস 3, তাহলে 300 মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু কত বলো তো আর মিন। তাহলে আর মিন গ্রেটার দ্যান ইকুয়ালস টু তাহলে কত বলতো, তো 300 আর 100 বাদ গেলে কত বলতো, 3 বাদ গেলে কত বলতো 297। এটা হচ্ছে অ্যান্সার। মিনিমাম যেটা লাগাতে হবে সেটা হচ্ছে এত বা এত চেয়ে বেশি লাগাতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা ত্রুটি বের করতে পারি ই মাইনাস ভি বাই ই বের করতে হতো, দিয়ে তুমি ওটা প্রসেসও আনতে পারতে, কিন্তু তুমি কখনোই যাবে না, ডিরেক্টলি শর্ট ট্রিক্সের রুলসে বের করে নেবে। যেহেতু ওরা বলে দিয়েছে এরর কারেকশনের ক্ষেত্রে, ওরা কোয়েশ্চেনে বলেছে যে 200 ওহম রোধের একটি ভোল্টমিটার ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করা হলে ভোল্টমিটারের পার্ট বের করলাম, ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয়ে শতকরা মানে ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করতে হবে যেন 1-এর বেশি মানে 1/ভাগের বেশি শতকরা ভুল না হয়, তাহলে কত তুমি মিনিমাম রোধ লাগাবে, তাহলে মিনিমাম রোধ লাগাবো এটা এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করবো। অনুরূপ কোয়েশ্চেনটা কিন্তু সেম প্রসেসে হবে, তোমরা একটু করে নিও। দেখো ওরা বলছে যে 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 5 ওহম, 100 ভোল্ট ব্যাটারি, ঠিক আছে, এখানে তোমাকে পার্ট বের করতে বলেনি, অভ্যন্তরীণ রোধ 5 ওহম, ও একটি ভোল্ট মিটার দিয়ে ওই ব্যাটারি তড়িৎচালক বল মাপলে 20% ত্রুটি দেখা যায়। ভোল্ট মিটারের রোধ কত, মানে ভোল্ট মিটার দিয়ে মাপছে 20% ত্রুটি পাচ্ছে, তাহলে ভোল্ট মিটার রোধটা কত। তাহলে আমরা জানি একই রকম, তাহলে আর বাই ভোল্ট মিটার রোধ জানতে চেয়েছে প্লাস স্মল আর ইন্টু 100 ইকুয়ালস টু কত বলেছে বলতো 20%। শতকরার জন্য আমি 100 নিয়েছি, ওপরে কত শতকরাটা 20, শতকরাটা কত 20, মানে অ্যাকচুয়ালি তোমাকে অ্যাকচুয়ালি এরকম হয়, দেখো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে 20% মানে এটা হলো ত্রুটি সূত্র, শতকরা কত পার্সেন্ট বলেছে 20%, মানে 20/100, এটা হলো নিয়ম অ্যাকচুয়ালি। তাহলে আর বাই আর ভি প্লাস স্মল আর এপারে 100টাকে গুণ করে দিলে তাহলে ওপারে থাকলো কত পার্সেন্ট 20%, যেটা পার্সেন্টেজ আছে তার জন্য 100 হয়, 100টাকে আমরা এরপরে গুণ করে দিই ব্যাস। এবার তুমি আর এর মান তোমাকে দিয়ে দিয়েছে অভ্যন্তরীণ রোধ, এই আর ভির মান বের করবে। জেনে রাখবা যে শতকরা ত্রুটি মানে কোনো একটা, যেহেতু ওরা বলে দিয়েছে
যে ব্যাটারির তড়িৎচালক বল মাপতে গেলে এত ত্রুটি দেখা যাচ্ছে, মানে ব্যাটারির তড়িৎচালক বল মাপতে গিয়ে ত্রুটি দেখা যাচ্ছে, আর তড়িৎচালক বল বা বিভব প্রভেদ মাপতে পারে ভোল্ট মিটার, তাহলে তার ত্রুটি বের করার সূত্র হচ্ছে শতকরার ক্ষেত্রে আর বাই আর ভি প্লাস আর ইকুয়ালস টু 20/100, যত পার্সেন্ট গুলো তত 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি আর ভি এর মান বের করতে পারবে না, যেটা পাবে সেটাই উত্তর। তো আমরা অনেকটি কোশ্চেন করে দিলাম, দেখো এই করতে করতে আমরা বেশ অনেকগুলো কোশ্চেন সলিউশন করে দিলাম। লাস্ট কোশ্চেন আজকের আমরা করব, আর বেশি আমরা আজকে করছি না। ওরা বলছে 36 দাগের কোশ্চেন, অসম প্রস্থচ্ছেদের একটি ধাতব পরিবাহীর দুই প্রান্তে একটি স্থির বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, পরিবাহী বরাবর যে রাশিটি ধ্রুবক থাকে সেটা কি? তাহলে অসম প্রস্থচ্ছেদ থাকলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কখনো থাকে না, বিচলন বেগ তড়িৎ ক্ষেত্র কখনোই থাকে না, শুধুমাত্র তড়িৎ প্রবাহ স্থির থাকে, কারণ এটা হচ্ছে কনজারভেটিভ। কারণ অসম প্রস্থচ্ছেদ থাকলে দেখো কোশ্চেনে বলেছে যে প্রবাহ ঘনত্ব, তাহলে প্রবাহ ঘনত্ব যে ইকুয়ালস টু আমরা জানি আই বাই এ। প্রস্থচ্ছেদ যদি অসম হয় মানে পরিবর্তনশীল হয়, বা কোনো জায়গায় মোটা কোনো জায়গায় সরু, তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব পরিবর্তন হবে, এটা অ্যান্সার হবে না। তাহলে তড়িৎ প্রবাহটাকে বাড়লাম বিচলন বেগ, তাহলে বিচলন বেগের ইকুয়েশন জানি আমরা আই বাই এন ই ইন্টু এ, তাহলে প্রস্থচ্ছেদ অসম হলে এটাও অসম হবে, এটাও হবে না। তারপর তড়িৎ ক্ষেত্র, আমরা তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন জানি ভি ইকুয়ালস টু আমরা কি জানি বলতো ইএল, ভি ইকুয়ালস টু কত বলতো ইএল, বা আরেকটা সম্পর্ক জানি ভিডি ইকুয়ালস টু টাউ ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এল। তাহলে যদি ভিডি যদি এর উপর ডিপেন্ড করে, তাহলে ইও তো এর উপর ডিপেন্ড করবে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে তড়িৎ প্রবাহ। কারণ আমি আমার থিওরিটিক্যাল ক্লাসের ফার্স্ট ক্লাসে করিয়ে এসেছিলাম যে যদি কোথাও প্রস্থচ্ছেদ বেশি হয় কম হয় যা হোক না কেন, কারেন্ট ইজ কনজারভেটিভ, এটাই একমাত্র স্থির থাকে। তাহলে তোমরা এই পুরো ক্লাসটাকে দেখলে তোমরা, এবং পুরো জায়গাটাকে তোমরা স্ক্রিনশট করে নাও, খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও। আমি আবারও নেক্সট দিন তোমাদের পরবর্তী যে কোয়েশ্চেনগুলো আলোচনা, আজকে আমরা 36-37 পর্যন্ত প্রায় করলাম, 36 পর্যন্ত, আগামী ভিডিওতে আবার আমরা 36-এর পরবর্তী কোয়েশ্চেনগুলো নিয়ে উপস্থিত হব। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওগুলোকে কমপ্লিটলি দেখবে, এবং দেখার পর তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে বিপুল হারে কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে নিয়ে একসাথে দেখার আহ্বান করবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।